মাদার হলে কোনো এক সময়ে এক বিধবা তার দুই মেয়েকে নিয়ে বাস করত। একজন ছিল খুব সুন্দরী, বিনয়ী আর কর্মঠ, যার নাম ছিল জুলিয়া, আর একজন কুৎসিত, অভদ্র আর কুঁড়ে, তার নাম ছিল জেড। কিন্তু বিধবা তাকে বেশি ভালোবাসত জুলিয়ার থেকে, তো জুলিয়াকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। ওহ, সারা দিন আমাকে কুয়োর কাছে বসে থাকতে হয়, আর ততক্ষণ জল তুলতে হয় যতক্ষণ না আঙুল দিয়ে রক্ত পড়ে। সেই জন্য আঙুলে রক্ত ধুত কুয়োর জলেই। একদিন তার রিলটা জলে পড়ে যায়। ও, এ আমি কি করলাম? রিল হারানোর জন্য সৎমা আমার শাস্তি দেবে। আমাকে কুয়োতে নেমে রিল নিয়ে আসতে হবে। ওর কাছে আর কোনো উপায় না থাকায় সে কুয়োতে ঝাঁপ দেয় রিলের জন্য। নিচে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। যখন তার চোখ খোলে, সে দেখে একটা বুড়ো গাছের নিচে সে শুয়ে আছে। আমি কোথায়? আমি মনে করতে পারছি না আমার সাথে কি হয়েছে। আমি এই সুন্দর জায়গায় কি করছি? সে হাঁটতে শুরু করে। সে পাহাড় চড়ে একটা বেকারির কাছে এসে পৌঁছয়, যেখানে উনুন ভর্তি পাউরুটি ছিল। পাউরুটি চিৎকার করে তাকে ডাকছিল। ও, আমাদের বের করে নাও, বের করে নাও, না হলে পড়ে যাব। আমাদের যথেষ্ট বেক হয়েছে। এই কথা শুনে মেয়েটি গিয়ে বেকারের চিমটে দিয়ে পাউরুটি বের করতে শুরু করে, একের পর এক। সে টেবিলের ওপর সব সাবধানে রেখে এগিয়ে যায়। তারপর সে এসে পৌঁছয় লাল আপেল ভর্তি গাছের নিচে। গাছ তাকে ডাকতে থাকে, আমাকে নাড়াও, ভালো করে নাড়াও, যাতে আপেলগুলো সব নিচে পড়ে। হ্যাঁ, আমি তোমায় সাহায্য করব। আমি ততক্ষণ তোমায় নাড়াবো যতক্ষণ না সব আপেল মাটিতে পড়ে। সব আপেল গাছ থেকে পড়ে গেলে সে সব গাছের পাশে গুছিয়ে রেখে এগিয়ে যায়। অবশেষে সে এক শক্ত কাঠের জঙ্গলে পৌঁছে যায়। এটা কিরকম জায়গা? জুলিয়া জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। সেখানে এক বৃদ্ধ মহিলা, যার খুব বড় দাঁত আর জ্বলন্ত চোখ, তার দিকে তাকিয়ে জানলা দিয়ে তাকিয়েছিল। জুলিয়া ভয় পেয়ে যায়। আসছেই পালাতে যাবে, অমনি বুড়ি মহিলা তাকে ডাকে। কিসের ভয় পাচ্ছ তুমি আমার সোনা? বাচ্চা, আমার বাড়িতে এসো, আমার সাথে থাকো। যদি তুমি সব কাজ ভালোভাবে করো তাহলে তোমার সাথে সব ভালো হবে। একটা জিনিস, তোমাকে আমার খাটটা ভালোভাবে নাড়াতে হবে, তাহলে পৃথিবীতে বরফ পড়বে। আর সেই জন্যই আমি মা হলে আমি পৃথিবীতে বরফ আনি। বৃদ্ধ মহিলা তার সাথে এত ভালোভাবে কথা বলল যে সে রাজি হয়ে যায় আর কাজ করতে যায়। আমি খুবই সন্তুষ্ট তোমার কাজে। আমি যেরকম বলেছিলাম সেভাবে আমার খাট নাড়িয়েছো। ধন্যবাদ মাদার হল, আপনার কথা শুনে খুব খুশি হলাম। আমিও এখানে ভালোভাবে জীবন কাটাচ্ছি, আর আপনার খাবার খুবই সুস্বাদু। কিন্তু কিছু মাস পরে মেয়েটি দুঃখী হয়ে যায়। বাড়ি ফেরার কথা ভাবতে থাকে। একদিন মেয়েটি বৃদ্ধ মহিলাকে বলে, বাড়ির জন্য মন খারাপ, যদিও এখানে সবকিছুই খুব ভালো। আমাকে বাড়ি ফিরতে হবে তো? এটা শুনে খুব খুশি হলাম যে তুমি বাড়ি ফিরতে চাও, এবং যেহেতু সৎভাবে তুমি আমার জন্য কাজ করেছো, আমি তোমাকে ফেরত পাঠাবো। সে মেয়েটির হাতটা ধরে একটা সোনার দরজার সামনে নিয়ে যায়। যখন সে সেটা অতিক্রম করে, তার উপর ঘন সোনার জল পড়ে, আর তার পোশাক সোনায় পরিণত হয়ে যায়। এই সব তোমার কারণে। তুমি কঠিন পরিশ্রম করেছো, এবং নতুন সোনার রিলটাও তোমাকে দিলাম। তার পিছনের দরজা বন্ধ হয়ে যায়, আর জুলিয়া আবার তার পুরনো দুনিয়ায় ফিরে আসে, যেটা তার সৎমার বাড়ি থেকে দূরে ছিল না। তারপর সে তার বাড়িতে ঢোকে, আর যেহেতু সে সোনায় পুরো ঢাকা ছিল, তাই বিধবা মহিলা তাকে খুব আনন্দের স্বাগত জানায়। সৎমা, তুমি বিশ্বাস করতে পারবে না আমার সাথে কি ঘটেছে। তারপর সে পুরো গল্পটা বলল, আর সব শুনে মা যেভাবে তার সৎ মেয়ে বড়লোক হয়েছে, ঠিক সেভাবে যেন নিজের কুৎসিত মেয়েও বড়লোক হতে পারে, সেই জন্য বিধবা মহিলা জেঠকে কুয়োর ধারে বসিয়ে জল তুলতে বলল। কিন্তু সে এতটাই কুঁড়ে ছিল যে নিজের হাতে কাঁটা লাগিয়ে রক্তাক্ত করে রিলটা কুয়োয় ফেলে দেয়।
তারপর কোতে ছাপ দেয়। তারপর সে গোলাপ দিয়ে ঘেরা এক সুন্দর তৃণভূমিতে পৌঁছে যায় আর একই রাস্তা অনুসরণ করে। যখন সে ওভেন ভর্তি ব্রেডের কাছে পৌঁছলো তখন পাউরুটি বলল, আমাকে বের করে নাও, বের করে নাও, না হলে পুড়ে যাব, আমাকে বেক করা হয়ে গেছে। কিন্তু সে খুবই কুড়েছিল, তাই পাত্তাই দিল না। তারপর সে এগোতে থাকলো। তারপর একটা গাছের কাছে এসে পৌঁছলো যেটা লাল আপেলে ভর্তি ছিল। আমাকে নাড়াও, ভালো করে নাড়াও যাতে আপেলগুলো নিচে পড়ে যায়। কি হবে যদি তোমার আপেল আমার মাথায় পড়ে? নিজেই করে নাও, আমাকে যেতে হবে। যখন সে জঙ্গলের মধ্যে বাড়িটাতে পৌঁছলো, সে আগে থেকে জানতো মাদার হলে লম্বা দাঁত আর জ্বলন্ত চোখের ব্যাপারে, তাই সে একেবারেই কাজ করতে রাজি হয়ে গেল। প্রথম দিনে আমাকে খুব ভালোভাবে কাজ করতে হবে বোনের মতো। আমাকে সব করতে হবে যাই বৃদ্ধ মহিলা বলবেন, আমাকে সোনা পেতেই হবে। কিন্তু দ্বিতীয় দিনে আমি খুব ক্লান্ত, আমি আজ কিচ্ছু করতে পারবো না, বিছানা ছেড়ে উঠবো না আমি। এবং সে মাদার হলের বিছানা নাড়ানোর কাজটাও করলো না। আমি খুবই অসন্তুষ্ট জেটকে নিয়ে আর ক্লান্ত তার কুড়েমির জন্য। আমি এক্ষুনি ওকে চলে যেতে বলবো। তারপর বৃদ্ধ মহিলা তাকে দরজা অবধি নিয়ে যায়, দরজা খুলে দেয়। কুড়েমি দাঁড়িয়ে থাকে আর সোনার বদলে তার উপর আলকাতরা পড়ে। তার মাথা থেকে পা আলকাতরায় ঢেকে যায়, যেন সে আলকাতরার পোশাক পরে আছে। এটা তোমার কাজের জন্য। এবং সে দরজা বন্ধ করে দেয়। তারপর জেড আলকাতরা মেখে আবার তার দুনিয়ায় ফিরে আসে এবং সারা জীবনের জন্য আলকাতরা তার শরীরে আটকে যায়। গল্প শেষ হলো। রামধনুর গল্প। কোনো এক সময়ে অনেক অনেক দিন আগে এক ঘন জঙ্গল ছিল। প্রকৃতি মা একটি গাছের নিচে বসেছিল। সব রং সেখানে খেলছিল। হঠাৎ সবুজ রং আর নীল রং চিৎকার করতে শুরু করলো, এটা সত্যি নয়। হ্যাঁ, এটাই সত্যি। প্রকৃতি মা উঠে দাঁড়িয়ে খুব শান্তভাবে কথা বলল, কি সমস্যা তোমাদের দুজনের? নীল রং আর সবুজ রং তার সাথে কথা বলল। ও বলছে সবুজ রং সব থেকে গুরুত্বপূর্ণ, আর সেটা সত্যি নয়, কারণ আমি সব থেকে গুরুত্বপূর্ণ। না, তুমি নও। তুমি এরকম কেন বলছো? তোমার এটা কেন মনে হচ্ছে যে তুমি সব থেকে গুরুত্বপূর্ণ রং? ও প্রকৃতি মা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, কেন সবুজ রং? কারণ আমি হলাম জীবন আর আপনার চিহ্ন। প্রকৃতি মা, আপনি নিজেকে দেখুন, আপনার আবরণে সবুজ। হঠাৎ সমস্ত রং চিৎকার করতে শুরু করলো, দয়া করে চারপাশটা দেখুন, দেখুন ঘাস, গাছ, এগুলো সবুজ। আমাকে ছাড়া সমস্ত প্রাণী মরে যাবে, সেই জন্য বললাম আমি সব থেকে গুরুত্বপূর্ণ রং। তোমরা সবাই গুরুত্বপূর্ণ আর দরকারি। উনি ঠিক বলেছেন। তাছাড়া তুমি শুধুমাত্র প্রকৃতির কথা বলছো, কিন্তু আকাশের রঙকে দেখতে পাচ্ছ না। তুমি আমায় দেখো, আকাশ এনে দেয় শান্তি, নির্মলতা আর প্রশান্তি। আমার শান্তি ছাড়া তোমরা কিচ্ছুটি না। প্রকৃতি মার দিকে দেখো, ওনার চোখের রঙও নীল। আমরা শুধুমাত্র আমাদের কথা বলছি না। এটা মজার কথা নয়। হ্যাঁ, এটা মজার। তোমরা কেন এত সিরিয়াস? আমায় দেখো, আমি কত খুশি। আমি এই বিশ্বে সুখ আর হাসি নিয়ে আসি। আমাকে ছাড়া এখানে কোনো মজাই নেই। কে তোমাদের উষ্ণতা দেয়? সূর্য, এবং সূর্যের রং হলুদ। ও, আমি ভুলে গেছিলাম প্রকৃতিমা, আপনার কানের চুলের রং সোনালি। ও আমার সোনা বাচ্চারা, তোমরা সবাই হলে বিশ্বের এক একটা রং। এটা নিয়ে তোমাদের ঝগড়া করা উচিত নয়। একটু শুনবেন প্রকৃতি মা, আমিও কিছু কথা বলতে চাই। তোমার কিছু বলার নেই। হ্যাঁ, তুমি এই আলোচনা থেকে দূরে থাকো। ও, তাহলে তোমরা বলতে চাও আর কেউ এক্সিস্ট করে না?
চুপ, ওকে বলতে দাও। আমি হলাম স্বাস্থ্য আর শক্তির রং। আমি সব থেকে গুরুত্বপূর্ণ ভিটামিন বহন করি। ধরো যেমন গাজর, কুমড়ো, কমলালেবু, আম আর পেঁপে। তুমি খুবই বিরক্তিকর। হয়তো তুমি ঠিক বলছো, আমি সব সময় সব জায়গায় ঘুরে বেড়াই না, কিন্তু সূর্যোদয় আর সূর্যাস্তের সময় যখন আকাশে ভরে উঠি আমি, তখন আমার সৌন্দর্য এতটাই চমকপ্রদ হয় যে তোমাদের কথা কেউ চিন্তাই করে না। আর প্রকৃতি মা, আপনি গালে যে কমলা রং লাগিয়েছেন, কত সুন্দর দেখাচ্ছে আপনাকে। তাই তোমরা আমায় পছন্দ করো বা না করো, আমি হলাম সব থেকে সুন্দর রং। আমি আর সহ্য করতে পারছি না, তোমাদের সবার কি হয়েছে? আমি এখানে আছি, দেখো। শান্ত হও লাল। ক্ষমা করুন, আমি পারবো না। আমাকে দেখো, রক্তের রং লাল, জীবন হলো রক্ত। আমি হলাম বিপদ আর সাহসিকতার রং। আমি লড়াইয়ের জন্য তৈরি থাকি সব সময়। আমি রক্তে আগুন এনে দিই। প্রকৃতি মা, আপনার ঠোঁটের রং লাল। আমি আবেগ আর ভালোবাসার রং। আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ, বলো। একটু ছোট করে বলবে। আমি হলাম রাজস্বী আর শক্তির রং। রাজা, প্রধান আর বিশপ, এদের পছন্দ সব সময় আমাকে। তোমাকে? কি করো তুমি? আমি কর্তৃত্ব আর বুদ্ধির নিদর্শন। মানুষেরা আমাকে প্রশ্ন করে না, তারা শুধু শোনে আর মান্য করে। হ্যাঁ, ঠিক যেরকম আমরা করি। তোমরা সবাই অসম্মানজনক ব্যবহার করছো। আমি না প্রকৃতি মা, আমি হলাম নীরবতার রং। তুমি যদি নীরবতার রং হও, তাহলে চুপ করে থাকো। এটা ভালো ছিল। আমি জানি তুমি আমাকে লক্ষ্যই করবে না। ভালো করে ভাবো। আমি চিন্তা, প্রতিফলন, গোধূলি আর গভীর জলের প্রতিনিধিত্ব করি। তোমাদের আমাকে দরকার ভারসাম্য আর বৈপরীত্য, মানসিক শান্তি আর প্রার্থনার জন্য। তুমি ভুল বলছো, আমাদের তোমাকে দরকার নেই। তুমি খুবই ছোট মনের। বেরিয়ে যাও এখান থেকে। প্রকৃতি মা আকাশের দিকে নিজের দুহাত বাড়িয়ে দেয়। এবার তুমি কিছু বলো, দয়া করে বোঝাও এদের, এবার সময় হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চমকায়, জঙ্গলে বৃষ্টি শুরু হয়, সব রং ভয়ে কুকড়িয়ে বসে পড়ে একে অপরের সাথে। তোমরা সবাই খুব বোকা, একে অপরের সাথে লড়াই করছো, একে অপরকে ছোট করছো। তোমরা জানো না, তোমরা সবাই তৈরি হয়েছো বিশেষ কারণে। তোমরা সবাই হলে অনন্য আর একেবারে আলাদা। আমাদের ক্ষমা করুন। এবার একে অপরের হাত ধরে আমার কাছে চলে এসো। সমস্ত রং দাঁড়িয়ে একে অপরের হাত ধরে। এখন থেকে যখনই বৃষ্টি হবে, তোমরা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ো, যাতে তোমরা সবাই শান্তিতে থাকতে পারো। সবাই একসঙ্গে হাতে হাত ধরে থেকো, বন্ধুত্বের সঙ্গে। ওদের বোঝাও রামধনুর মানেটা কি। রামধনুর মানে হলো ভবিষ্যতের আশার প্রতীক। তাই যখনই বৃষ্টি বয়ে পৃথিবীকে ধুয়ে দেয়, তখন আকাশে রামধনুর উপস্থিতি মানব জাতিকে মনে করায় ভালোবাসা, শান্তি, আনন্দ, শক্তি, ভালোবাসা, বুদ্ধি আর প্রতিফলনের কথা। মানব জাতি সব সময় তোমাদের কথা ভাববে। তোমরা ওদের মনে করাবে একে অপরের গুরুত্ব। সেই জন্য তোমরা সবাই গুরুত্বপূর্ণ। গল্প শেষ। সাহসী ছোট্ট রাজকুমার আর ওর বন্ধু। এই গল্প ফিরোজনগর রাজ্যের গল্প। ফিরোজনগরের রাজা এবং রানী নিজেদের 12 বছরের ছেলে অঙ্গদ কুমারকে রাজমহলে ছেড়ে ঘোড়া সওয়ারি করতে গেলেন। হঠাৎ করেই ঘোড়ার পা পিছলে গেল।
ওরা ঘোড়া থেকে পড়ে গেল, যার ফলে ওদের মৃত্যু হলো। এখন রাজ্যের সম্পূর্ণ কার্যভার ছোট্ট রাজকুমার অঙ্গদের উপর পড়ল। এই ভেবে দুঃখী মন্ত্রী ভাবতে লাগলো, রাজা আর রানী তো এই দুনিয়ায় আর নেই, এখন সমস্ত কার্যভার অঙ্গদের ওপর এসে পড়ল। রাজকুমার অঙ্গদের রাজ্যাভিষেক তো একটা বাহানা মাত্র। এই রাজ্যের সমস্ত কাজ তো এবার আমাকেই সামলাতে হবে। নাগরিকদের থেকে কর আদায় করে প্রচুর টাকা কামাবো। তারপর ও মন্ত্রিমণ্ডলের সদস্যদের সঙ্গে কথা বলল, আর রাজকুমার অঙ্গদের রাজ্যাভিষেক হলো। সব প্রজাগণের সামনে ওর রাজ্যাভিষেক হলো। সব প্রজা খুব খুশি ছিল। রাজা অঙ্গদের জয় হোক, রাজা অঙ্গদের জয় হোক। শোনো সেনাপতিজি, মন্ত্রিমণ্ডলের সমস্ত সদস্যকে ডাকো। হ্যাঁ মন্ত্রীজি, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, রাজা অঙ্গদ এখন অনেক ছোট, ও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না। এখন থেকে আমি যা সিদ্ধান্ত নেব তাই শিরোধার্য হবে, আর আমার এই সিদ্ধান্তকে এখন থেকে আপনাদেরও মানতে হবে, নচেত আমি মৃত্যুদণ্ড দেব, মাথায় রাখবেন। মন্ত্রিমণ্ডলের সদস্যরা মন্ত্রী মশাইয়ের হ্যাঁতে হ্যাঁ করতে থাকে। আর মন্ত্রী রাজা অঙ্গদের দাইমাকে ডেকে পাঠালো। দাইমা এলো। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার কি আজ্ঞা? দাইমা, এখন থেকে রাজা অঙ্গদের বিশেষ খেয়াল রাখবেন, আর মনে রাখবেন ওর যাতে কোনো রকম কিছু কম মনে না হয়, আর ও রাজ দরবারে যেন খুবই কম আসে। দাইমা রাজা অঙ্গদের পুরো খেয়াল রাখত, আর সঙ্গে নিজের 15 বছরের ছেলে বিজয়কে নিয়ে আসে, যাতে রাজা অঙ্গদ তার সাথে খেলতে পারে। দাইমার ছেলে বিজয় খুব বুদ্ধিমান ছিল, আর ও রাজা অঙ্গদের সমস্ত ছোট ছোট ব্যাপারে খুব খেয়াল রাখত। আরে, তুমি এত ভালো তলোয়ার কি করে চালাও? তুমি কি কখনো শিখেছো এসব? না রাজা, আমি এসব শিখিনি। আমি শুধুমাত্র রাজমহলের সৈনিকদের দেখে শিখেছি। এটা তুমি আমাকেও শেখাবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি তোমাকে এসব নিশ্চয়ই শিখিয়ে দেব। তারপর ধীরে ধীরে বিজয় রাজা অঙ্গদকে সবকিছু শেখাতে শুরু করলো, আর ওদের বন্ধুত্ব ধীরে ধীরে খুব গভীর হয়ে গেল। এদিকে মন্ত্রী নিজেকে রাজা ভেবে অঙ্গদকে আড়াল করে প্রজাদের উদ্দেশ্যে খবর পাঠালো। শোনো শোনো শোনো, সমস্ত প্রজারা শোনো, রাজা অঙ্গদের আজ্ঞা হলো সবাইকে এই বছরের কর তাড়াতাড়ি মেটাতে হবে। কিন্তু রাজা অঙ্গদ এই আজ্ঞা কি করে দেন? 2 বছর আমাদের রাজ্যে তো খরা চলছে, তার জন্য আমাদের ব্যবসাতেও মন্দা চলছে, কর আমরা কি করে দেব? এ আমাদের রাজা অঙ্গদের আজ্ঞা, যা আমি সমস্ত প্রজাদের শুনিয়ে দিলাম। রাজা আরো বলেছেন, যে এই আজ্ঞা মানবে না তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রজারা একে অপরের সঙ্গে কথা বলল। মহারাজ কত ভালো ছিলেন আর কত দয়ালু ছিলেন। ওনার মৃত্যুর পর যখন থেকে রাজা অঙ্গদ রাজ্যপাট সামলাচ্ছেন, তখন থেকে আমাদের দুঃখের অন্ত নেই। হ্যাঁ, কিন্তু এভাবে কি করে চলবে? আমাদের গিয়ে রাজা অঙ্গদকে সব কথা খুলে বলতে হবে। এদিকে মহলে রাজা অঙ্গদ আর বিজয় খেলতে থাকে। তখনই হঠাৎ করে বিজয় খেলতে খেলতে রাজ দরবারে পৌঁছে গেল, আর গিয়ে দেখলো ওখানে মন্ত্রী মশাই কোনো একটা লোককে বেত দিয়ে খুব মারছে। ও ওখানে মন্ত্রী মশাইয়ের কথা শুনলো। তুই রাজা অঙ্গদের সাথে দেখা করতে এসেছিস, আর ওকে সব কথা বলে তুই হাঁড়ি ফাটাতে চাইছিস? তুই জানিস না, রাজা অঙ্গদ শুধুমাত্র নামেই রাজা। এই রাজ্যের আসল রাজা তো আমি হতে চলেছি, আমি। আর মন্ত্রী আদেশ দিল, নিয়ে যাও একে, আর কারাগারে বন্দি করে দাও। সব কথা বিজয় শুনে ফেললো, আর গিয়ে নিজের মাকে বলে দিল। মা, তুমি দেখেছো এখানে কি হচ্ছে? রাজা অঙ্গদকে সামনে রেখে মন্ত্রীজি প্রজাদের উপর অন্যায় করছেন। হ্যাঁ বাবা, আমি সবই জানি, কিন্তু আমরা কি বা করব? যদি রাজা অঙ্গদকে আমরা সব কথা বলে দিই আর মন্ত্রী জানতে পেরে যায়, তাহলে মন্ত্রী আমাদের মৃত্যুদণ্ড দেবে। না মা, প্রজাদের সাথে এমনটা আমি হতে দেব না। আমি রাজা অঙ্গদকে সব বলবো, আমি ওর সত্যিকারের বন্ধু। তারপর বিজয় আর রাজা অঙ্গদ মহলের ভেতরেই খেলতে শুরু করে, আর বিজয় রাজা অঙ্গদকে ঠেলে ফেলে দেয়। এরপর রাজা অঙ্গদ বলল, বিজয়, তুমি আমার ভালো বন্ধু, তুমি এটা কি করলে? তুমি আমায় ধাক্কা দিলে কেন? আমার তো লাগলো, আমি কিছু করিনি। তুমি বড়, দেখো তুমি আমায় ধাক্কা দিয়ে আমার চোট লাগিয়েছো, এটা তো অন্যায় না? বিজয়, তুমি এসব কি বলছো? এখানে প্রজাদের সাথে কি অন্যায় হচ্ছে? তারপর বিজয় রাজা অঙ্গদকে প্রজাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সব কথা বলে দিল। বিজয় বলল,
রাজা অঙ্গদ, আমরা রাত্রে আমাদের পোশাক পরিবর্তন করে প্রজাদের কাছে ঘুরে ঘুরে দেখব আর কি অন্যায় হচ্ছে। হ্যাঁ বিজয়, তুমি একদম ঠিক বলেছ। আজই রাত্রে আমরা প্রজাদের কাছে যাব। তখন রাজা অঙ্গদ আর বিজয় প্রজাদের মধ্যে গিয়ে পৌঁছে গেল। প্রজারা তখন কথা বলছিল। আমরা রাজা অঙ্গদের সাথে গিয়ে দেখাই বা কি করে করি? ওনার সারা মন্ত্রিমণ্ডল তো ধোঁকাবাজ, আর তাছাড়া ওনার সৈনিকরাও মন্ত্রীদের সাথে দেখা করতে গেলে টাকা চায়। আমরা এত টাকা কোথা থেকে পাবো? রাজা অঙ্গদ আর বিজয় দুজনেই প্রজার সঙ্গে গিয়ে কথা বলল। আমি রাজা অঙ্গদ, বলো তোমাদের সমস্যা কি? আমি বেশ বদলে তোমাদের সবার সমস্যা জানতে এসেছি। আর প্রজারা রাজা অঙ্গদকে নিজেদের সমস্যার কথা বলল। আর এইসব শুনে রাজা অঙ্গদ খুব আশ্চর্য হয়ে গেল আর সব প্রজাদের আশ্বস্ত করল যে এই ঘটনা আর কোনোদিন ঘটবে না, আর ও নিজেই রাজ্যপাট সামলাবে। এর পরের দিন রাজা অঙ্গদ রাজসভায় পৌঁছে গেল। মন্ত্রীজি, সব সৈন্যদের এক্ষুনি ডাকুন। হ্যাঁ মহারাজ। রাজামশাই, বলুন আপনার কি আজ্ঞা? রাজা অঙ্গদ সব সৈন্যদের আজ্ঞা দিল। সৈনিক, এই দুষ্টু সৈনিককে এত বেত মারো যাতে ওর গায়ের চামড়া সব খুলে আসে। না 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 রাজামশাই, আমি কিছু করিনি, আমাকে মারবেন না। তুমি আমার সাথে দেখা করতে বাধা দিয়েছো, আর তাছাড়া তুমি টাকা চেয়েছো, প্রজাদের থেকে ঘুষ নিয়েছো। না রাজামশাই, এসব করতে আমায় মন্ত্রীজি বলেছিলেন, না হলেও আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিত। না না রাজা অঙ্গদ, আমি এসব কিছুই করিনি। এই মিথ্যে কথা বলছে। সৈনিকরা, এই দুষ্ট মন্ত্রীকে গ্রেপ্তার করুন আর এত মার মারুন যাতে প্রত্যেকটা ব্যথা অনুভব করতে পারে। আর রাজা অঙ্গদ প্রজাদের উদ্দেশ্যে বলল যে আপনাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো যতদিন না ভালো বৃষ্টি হয়। বিজয় বলল, রাজা অঙ্গদ, আমাদের মন্ত্রী মহলে বিশ্বাসযোগ্য মন্ত্রী রাখতে হবে, আর তার সাথে প্রতিবেশী দেশে গিয়ে মিত্রতা বানাতে হবে, যাতে ওরা কখনোই আমাদের রাজ্যে হামলা না করতে পারে। রাজা অঙ্গদ আর বিজয় নিজেদের বিশ্বস্ত মন্ত্রীদের সঙ্গে অন্য রাজ্যে গেল আর অন্য রাজ্যের রাজাদের সঙ্গে মিত্রতা বাড়ালো আর খুব ভালোভাবে রাজ্য শাসন শুরু করলো। তারপর প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন শুরু করলো। রাজকুমারী হবার আফসোস। অনেক বছর আগে প্রচন্ড তুফানের মধ্যে মহারাষ্ট্রের মহারাজের এখানে রাজকুমারী গরিমার জন্ম হলো। আনন্দে মশগুল মহারাজ মহারানী পুরো রাজ্যে সোনারূপো হীরা মতি দান করলো। সময়ের সঙ্গে সঙ্গে রাজকুমারী গরিমার বয়স হলো 6 বছর। একদিন জেদ করে মাকেও বলল, মা আমাকে তারা এনে দাও। ওহ গরিমা, পাগল হয়ে গেছো? আকাশ থেকে কেউ তারা আনতে পারে? তখনই মহারাজ নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। তুমি চিন্তা করো না মা, তোমার তারা চাই তাই না? মন্ত্রীজিকে বলে তারা নিয়ে আসাচ্ছি। মহারাজের কথায় মন্ত্রীমশাই কাগজের তারা এনে দিল। ওগুলো দেখে রাজকুমারী খুব আনন্দ পেল। ও ধন্যবাদ পিতা, আপনি কত ভালো, আপনি আমার কত খেয়াল রাখেন। মহারাজ প্রয়োজনের বেশি ভালোবাসা ওকে বিগড়ে দিচ্ছে, জানি না বড় হয়ে আর কত বিগড়বে। এমন ব্যাপার নয় মহারানী সাহেবা, যখন ও বড় হবে ও নিজেই বুঝতে পারবে। একদিন এলো যখন ওর 16 বছর বয়স হলো, কিন্তু তাও ওর অভ্যেসের মধ্যে কোনো রকম পরিবর্তন এলো না। আগের মতোই দাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করত, ওদেরকে অপমান করত, ওদের নিচু চোখে দেখত। একদিন এক দাসী গরিমার ঘরে ক্ষীর নিয়ে এলো। রাজকুমারীর জয় হোক, মহারানী আপনার জন্য ক্ষীর পাঠিয়েছে আর বলেছেন ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিতে। ঠিক আছে, তুমি রেখে চলে যাও, আমি খেয়ে নেব। ক্ষমা চাইছি, কিন্তু মহারানী এটা এক্ষুনি খেতে বলেছেন। গরিমা রেগে গিয়ে ক্ষীরটা দাসীর মুখে ছুঁড়ে মারে। আমাকে আদেশ দেওয়ার তুমি কে? বেরিয়ে যাও এখান থেকে। এত চিৎকার শুনে মহারাজ আর মহারানী গরিমার ঘরে এলো আর দেখতে পেল এটা কি অসভ্যতামি গরিমা, দাসীর সঙ্গে এই ব্যবহার কেউ করে? ও দাসী মা, আমার সঙ্গে উঁচু গলায় কথা বলার অধিকার ওর নেই। ঠিক আছে রাজকুমারী, আর রাগ করতে হবে না, এখন এই দাসীকে আমি মহল থেকে বার করে দিচ্ছি। বাহ মহারাজ, কি সুন্দর শিক্ষা দিচ্ছেন মেয়েকে আপনি। এই রকম শিক্ষা যদি বাবারা দিতে থাকে নিজের মেয়েদের, সেই দিন আর দূরে নেই যেদিন সত্যি মহিলা আর মেয়েদের সবাই পায়ের জুতো ভাববে। ও মা, তোমার ভাষণ বন্ধ করো, দয়া করে এই দাসীকে আমার চোখের সামনে থেকে সরাও। গরিমা এইসব বলার পরই রাগের সঙ্গে নিজের মহল থেকে রথে করে বাইরে বেরিয়ে পড়ে। তখনই একবার আবার জোর বিদ্যুৎ চমকে ঝড়ের সঙ্গে সারা রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়। পুরো রাজ্য জলমগ্ন হয়ে যায়, নদীতে বন্যা হয়ে যায়।
রাজমহলেরও হাল খুব খারাপ হয়ে যায়। রাজমহলের বাইরে ঝড় বৃষ্টির জন্য অবস্থা খুবই খারাপ। কি জানি আমাদের গরিমার কি হলো। জানি না বেচারি কোথায় আটকে পড়লো। আমার খুব চিন্তা হচ্ছে। মন্ত্রীরা, যাও গিয়ে আমার রাজকুমারী গরিমাকে খুঁজে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ। সৈনিকরা তৈরি হও, রাজকুমারীকে খুঁজতে যেতে হবে। বৃষ্টি থেমে গেলেই মন্ত্রী সৈনিকের সঙ্গে গরিমাকে খুঁজতে বেরিয়ে পড়ল। 2 দিন কেটে গেলেও রাজকুমারীর কোনো খোঁজ খবর ছিল না, আর ওরা অসফলতার সঙ্গে রাজমহল ফিরে এলো। ফিরে এসেছেন আপনি? কোথায় আমার মেয়ে গরিমা? ও কি এখনো আমাদের উপর রেগে আছে? আমাদের ক্ষমা করবেন মহারানী, আমরা রাজকুমারীকে খুঁজে পেতে অসফল। এ আপনি কি বলছেন? আপনাকে দিয়ে একটা ছোট কাজও হচ্ছে না। আপনি আমার মন্ত্রী হওয়ার যোগ্যই নন। আপনার যা সাজা দেওয়ার হয় দিন মহারাজ, কিন্তু এটাই সত্যি, রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছি না ও বেঁচে আছে কিনা, কারণ রাজ্যে বর্ষার কারণে অনেক মানুষ মারা গেছেন। জলে ফুলে গিয়ে চেহারা চেনাও বড় মুশকিল হয়ে পড়েছে মহারাজ। মহারানী এইটুকু শুনেই জ্ঞান হারান, আর মহারাজ জোরে জোরে কাঁদতে শুরু করেন। আর অন্যদিকে রাজকুমারী গরিমা বন্যায় ভেসে গিয়ে নিজের ওই দাসীর গ্রামে পৌঁছে যায়, যাকে ও অপমান করেছিল। নদীর কিনারায় এত ভিড় কেন? আমারও গিয়ে দেখা উচিত। রাজকুমারী গরিমাকে দেখে দাসী চিনতে পেরে যায় রাজকুমারীকে। রাজকুমারী, আমি আপনার দাসী, চোখ খুলুন রাজকুমারী। তুমি একে চেনো নাকি? হ্যাঁ, এটা তো আমাদের রাজকুমারী গরিমা। মনে হয় কিছুদিন আগের বন্যায় নদীতে ভেসে ও এখানে চলে এসেছে, কিন্তু উনি কিছু বলছেন না কেন? এ এখনো বেহুশ হয়ে আছে। ওর শরীর থেকে জল বেরিয়ে গেলে তবেই হুঁশ ফিরবে। কি তুমি তোমার বাড়ি নিয়ে যাও। হ্যাঁ নিশ্চয়ই, আপনারা সবাই সাহায্য করুন, ওকে ঘরে নিয়ে যাই। গ্রামবাসীরা সাহায্য করায় দাসী রাজকুমারীকে নিজের বাড়ি নিয়ে যায় আর বৈদ্যকে ডেকে আনতে যায়। মহারাজ, তাড়াতাড়ি চলুন আমার সঙ্গে, আমাদের রাজকুমারী অজ্ঞান হয়ে পড়ে আছে, যে কোনো উপায় ওনাকে ঠিক করে দিন। ঠিক আছে মা, যাচ্ছি। ওষুধগুলো তো সঙ্গে নিতে দাও। বৈদ্যমশাই দাসীর বাড়ি গিয়ে রাজকুমারীর শরীর থেকে জল বের করে দেয় আর রাজকুমারীকে একটা জড়িবুটির রস খাইয়ে দেয়। চিন্তা করো না মা, ওর একটু পরেই হুঁশ ফিরে যাবে। চলো, আমায় 1 কাপ চা খাইয়ে দাও। এবার আমি বাড়ি ফিরে যাই। হ্যাঁ অবশ্যই বৈদ্যমশাই। দাসী বৈদ্যকে পেয়ালায় চা দিল। একটা কথা বলি মা। বলুন বৈদ্যমশাই। তোমার সামনে বড়ই সুবর্ণ সুযোগ। যতটা সম্ভব হিরে ধন দৌলত চেয়ে নাও মহারাজার মহারানীর থেকে, কারণ রাজকুমারীকে তুমিই বাঁচিয়েছো। এসব কি বলছেন বৈদ্যমশাই? যাদের দয়ায় বাঁচি তাদের ঠকাবো? এটা আমি পারবো না। আপনার কাজ হয়ে গেছে, আপনি যেতে পারেন। গরিমার জ্ঞান এসে যায় আর ও এইসব শুনে ফেলে আর মনে মনে খুব আফসোস করে। হে ভগবান, আমি কি করে ফেলেছি? এত ভালো দাসীকে আমি অপমান করে পাপ করে ফেলেছি। দাসী পিছন ফিরেই রাজকুমারী গরিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে। রাজকুমারীর জয় হোক, আপনাকে একদম সুস্থ দেখে আমি খুব খুশি হয়েছি। আমাকে ক্ষমা করো, তোমার সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি, খুব তোমায় নিচু করেছি। তুমি আমায় জীবন দান করেছো, তোমার দয়া আমি কোনোদিন ভুলবো না। এটা আমার দায়িত্ব রাজকুমারী। মহারাজ আর মহারানীর অনেক উপকার আমার ওপর। আপনি বেশি চিন্তা করবেন না, তাড়াতাড়ি ভোজন করে নিয়ে এই ওষুধটা খেয়ে আরাম করুন, আপনার বিশ্রামের খুব দরকার। দাসী রাজকুমারীর জন্য সুস্বাদু খাবার পরিবেশন করলো। খাবার খুব সুস্বাদু, ঠিক রাজমহলের মতো। ভোজনের পর ওষুধ খেয়ে রাজকুমারী বিশ্রাম করতে গেল। হে ভগবান, যাক, এবার যা বেঁচে আছে তাই দিয়ে আমি ভোজন করি। পরের দিন দাসীর প্রতিবেশী ওর ঘরে এলো। তোমাকে আমি কালকে গয়নার দোকানে দেখলাম, কিছু গয়না কিনতে গেছিলে নাকি? আরে গয়না কিনতে কোথায় গেলাম, রাজমহল থেকে বের করে দেওয়ার পর দুবেলার রুটি জুটছে না আমার। তাহলে মনে হয় আমি ভুল দেখেছি। না না, তুমি ঠিকই দেখেছো আমাকে, কিন্তু গয়না কিনতে নয়, আমি আমার ঝুমকো বেচতে গেছিলাম। কিন্তু গয়না বেচার এত প্রয়োজন পড়লো কেন? আসলে আমাদের রাজকুমারীর ভোজনের জন্য টাকার দরকার ছিল। আসলে রাজকুমারী আমাদের মতো খাবার পছন্দ করে না, তাই ওনার জন্য বিভিন্ন রকম রান্না করতে হতো। আচ্ছা, তো এই ব্যাপার। এইবারও রাজকুমারী গরিমা ওদের দুজনের কথা শুনে ফেলে। ততক্ষণে মহারাজ আর মহারানী বৈদ্যর সঙ্গে দাসীর বাড়িতে পৌঁছলো। তুমি আমাদের রাজকুমারীকে আটক করে নিজের মৃত্যু ডেকে আনছো। কোথায় তুমি? বেরিয়ে এসো।
দাসী আর রাজকুমারী এই আওয়াজ শুনে ঘরের বাইরে বেরিয়ে এলো। পিতা, আপনি? তুমি বেঁচে আছো দেখে আমরা খুব খুশি। পরমেশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার সঙ্গেও ভুল কিছু করেনি। আমাদের রাজকুমারীর সঙ্গে আমি কি করে ভুল করবো রানীমা? তুমি চুপ করো। ইনামের লোভে এই বৈদ্য যদি আমায় না জানাতো তাহলে কখনো জানতেই পারতাম না আমার একমাত্র মেয়ের ব্যাপারে। শান্ত হয়ে যান পিতা। যে বৈদ্যর আপনি গুণগান করছেন সে আসলে একটা লোভী। অনেকে রোষকানোর পরও আপনার দাসী সৎ ছিল। শুধু তাই নয়, ও নিজের গয়না বিক্রি করে আমার ভোজনের ব্যবস্থা করেছে। এ তুমি কি বলছো মা? হ্যাঁ মা, এটাই সত্যি। দোষী তো এই বৈদ্য মশাই। আজ আমার সত্যি মন থেকে আফসোস যে আমি রাজমহলে কেন জন্মালাম, কুঁড়ে ঘরে কেন জন্মালাম না। কারণ সত্যিকারের শিক্ষা তো এই গরিবের সঙ্গে থাকলে আসে, মহলের মধ্যে নয়। আমায় ক্ষমা করে দাও মা, আমি বড্ড অন্যায় করেছি। সৈনিক, এই বৈদ্যকে গ্রেপ্তার করে কারাগারে ভরো। আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি লালসায় অন্ধ ছিলাম, আমায় ক্ষমা করে দিন। বৈদ্যকে বন্দি করা হলো। না পিতা, এবার এই দাসী এখানে থাকবে না, আমাদের সঙ্গে আমাদের মহলে পরিবারের মতো থাকবে। তোমার যা ইচ্ছা মা। এইভাবে আমরাও নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবো। 4 জন একসাথে রাজমহলে খুশি খুশি জীবনযাপন করতে থাকে। ভগবানের শর্ত। হাজার বছর আগে যখন সকলের এক ঈশ্বর সমস্ত জীবের সাথে থাকত, আর তখনও তিনি মানুষকে বানাননি, তখন খরগোশ সবার থেকে বুদ্ধিমান জীব বলে গণ্য হতো। একদিন খরগোশ ঈশ্বরের সাথে দেখা করার জন্য জঙ্গলের মধ্যে তার মহলে পৌঁছল। তোমাকে মহলে দেখে খুব খুশি হলাম। আমি তোমার জন্য কি করতে পারি? মহান ঈশ্বর, এই জঙ্গলের সব জিনিসের উপরে, সব জীবের উপরে আপনার অধিকার। আপনি সত্যিকারের প্রভু। আপনি আমাকে একটু সাহায্য করুন। কি সাহায্য? শুধু একটা ইচ্ছা আছে, আমাকে বুদ্ধিমান আর চালাক বানিয়ে দিন। আরে ব্যাপারটা হলো যে সবাই বড়লোক হতে চায় আর তুমি একমাত্র বুদ্ধিমান হতে চাও। কেন? কারণ আমি জঙ্গলের সমস্ত জীবের থেকে বেশি বুদ্ধিমান হতে চাই। ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার প্রতিভা দেখাতে হবে। কারণ চালাকি আর বুদ্ধিমত্তার জন্য আমি অন্য একটা জীব বানাবো ভাবছিলাম। যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে আমি মানুষ বানাবার পরিকল্পনা বাতিল করে দেব। কি বলো? হ্যাঁ, আমি পুরোপুরি চেষ্টা করব। যদি তুমি আমার জন্য 5টা নীল রঙের পাখি নিয়ে আসো, 5টা সাদা প্রজাপতি আর তোমার মতো বড় একটা মৌমাছি, তাহলে আমি দেখব কি করতে পারি। আমি নিয়ে আসব, আমি করে দেখাবো। আর জঙ্গলে খরগোশ ক্লান্ত হয়ে আসে। সে পুকুরের পাশে গিয়ে বসে। সমস্ত জানোয়ার এসে পুকুর থেকে জল খেতে থাকে আর তারপরে সেখান থেকে চলে যায়। 5টা নীল পাখি এসে পুকুরের জল খায়, তারপর তারা ওখানে খেলতে থাকে আর লাফাতে থাকে। আজ দেখা যাবে যে কত শেয়ানা আমি। না, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা সত্যি নয়, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা হতে পারে না, হতে পারে না। 5টা নীল পাখি তার কাছে আসে। এই খরগোশ, তুমি কি বলছো? বলি, ব্যাপারটা কি? কিচ্ছু না, এটা অসম্ভব। আমাদের বলো তো কি হয়েছে? কেউ আমাকে বলেছে যে তোমরা আমার সাথে আসবে, কিন্তু আমি জানি যে এটা অসম্ভব। তোমরা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে। তোমরা মজা করছো? আমরা কখনো ক্লান্ত হই না, আমরা সব সময় দূরে দূরে উড়ে যাই। ওড়ার সময় আমরা ক্লান্ত হই না, আমরা তোমার সাথে যে কোনো জায়গায় যেতে পারি। 5টা নীল পাখি হাসতে থাকে আর খরগোশের আশেপাশে নাচতে থাকে। দারুণ! 5টা সাদা প্রজাপতি আসে আর ফুল থেকে মধু খেতে থাকে। আরে বাহ, আমি এত সুন্দর প্রজাপতি কখনো দেখিনি। কিন্তু না, আমার মনে হয় না ওরা করতে পারবে। এ তো অসম্ভব, এটা অসম্ভব। এটা আমি কি ভাবছি? 5টা সাদা প্রজাপতি তার কাছে আসে।
এই খরগোশ, এটা তুমি কি বলছো? ব্যাপার কি? হ্যাঁ, এটা কিছু না, এটা অসম্ভব। আমাদের বলো ব্যাপারটা কি? হ্যাঁ, কেউ আমাকে বলেছিল যে তোমরা আমার সাথে আসবে, কিন্তু আমি জানি এটা অসম্ভব। তোমরা যেতে যেতে ক্লান্ত হয়ে পড়বে। তুমি মজা করছো তাই না? বলো। আমরা কখনো ক্লান্ত হই না, আমরা যখন খুশি যেতে পারি। বুঝতে পেরেছো? তুমি যখনই বলবে তোমার সাথে যেতে পারি। 5টা সাদা প্রজাপতি হেসে হেসে খরগোশের আশেপাশে নাচতে থাকে। দারুণ! একটা বড় মৌমাছি এসে ফুল থেকে মধু খেতে থাকে। কি সুন্দর মৌমাছি, কিন্তু আমার মনে হয় না এ করতে পারবে। এটা অসম্ভব ব্যাপার। আমি একটা পাগল। মৌমাছি তার কাছে আসে। এই খরগোশ, কি ব্যাপার? তুমি কি বলছো, বলবে একটু? আরে কিছুই না, এটা অসম্ভব। আমাকে বলো ব্যাপারটা কি? কেউ আমাকে বলেছিল যে তুমি আমার সাথে আসবে, কিন্তু সেটা তো অসম্ভব ব্যাপার। তুমি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে। তুমি মজা করছো? না, একদমই না। আমি কখনো ক্লান্ত হই না, আমি দূর দূর পর্যন্ত উড়ে যেতে পারি। দারুণ! তাহলে চলো যাওয়া যাক বন্ধু। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু দাঁড়াও, তুমি আমাদের বলনি যে আমরা কোথায় যাচ্ছি। সেটা একটা দারুণ চমক। সেটা কি ভালো না খারাপ? ভালো অবশ্যই। চলো, অন্ধকার হওয়ার আগে পৌঁছতে হবে। ভগবানের মহলের সামনে খরগোশ, 5টা নীল পাখি, 5টা সাদা প্রজাপতি আর বড় মৌমাছি ভগবানের সামনে হাজির হলো। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ভগবান 5টা নীল পাখি, 5টা প্রজাপতি আর মৌমাছিকে দেখছিল। তাহলে তুমি এদের সাথে করে নিয়ে আসলে? এবার কি আপনি আমার ইচ্ছা পূরণ করবেন? আমার তা মনে হয় না। কেন নয়? আমি যদি তোমাকে আরো বেশি বুদ্ধিমান বানিয়ে দিই, সেটা আরো বড় ভুল হবে। কিন্তু কি করে? কেননা তুমি প্রথম থেকেই বুদ্ধিমান, তাই। তাহলে আমি কি জঙ্গলের বাকি জন্তুদের তুলনায় বেশি বুদ্ধিমান? তুমি প্রথম থেকেই ছিলে, কিন্তু তুমি সেটা জানতে না। আর তোমাদের ইচ্ছা কি? তারা সকলে একত্র হয়ে বলতে থাকে। খরগোশ নিজের ওপরে খুশি হয়ে মহল থেকে চলে যায়। গল্প শেষ। ধনের চাবি। শ্রাবণ নামের একজন বুড়ো মানুষ ছিল। তার এক ছেলে, ছেলের বউ আর এক নাতনি ছিল। তার শঙ্কর নামের একজন খুব বুদ্ধিমান বন্ধু ছিল। সে শঙ্করের খুব ছোটবেলার বন্ধু ছিল। শোনো বৌমা, আমাকে একটু খেতে দেবে? খুব খিদে পেয়েছে। একটু দাঁড়াও, পরে দিচ্ছি। শোনো বাবা, একে তো কোনো কাজ বাজ করো না, যা পাচ্ছ চুপচাপ খেয়ে নাও। বারবার সবকিছুর জন্য ওকে জ্বালিও না, বুঝলে? হে ভগবান, আমি কি পাপ করেছি যেমন সাজা পাচ্ছি? একদিন হঠাৎ করে শ্রাবণের বন্ধু শঙ্কর গ্রাম থেকে তার সাথে দেখা করতে আসে। শঙ্কর আমার বন্ধু, আমার ভাই, আমার সখা, কতদিন বাদে এলে। ছোটবেলার থেকে তোমার সাথ ছিল আমার সাথে, তুমি বন্ধুত্ব সব সময় পালন করেছো। শুধু তারিফই করবে নাকি কিছু খাবারও খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। এই সঞ্জু, শোন, এই বৌমাকে একটু বলে দে তো কিছু ভালো খাবার বানাতে। তোমার শঙ্কর কাকু এসেছেন। বাবা, আমার অনেক কাজ আছে, তুমি নিজে ওকে বলে দাও। আমার কাছে ফালতু সময় নেই। শ্রাবণ রেগে যায় আর নিজেই বৌমার কাছে চলে যায়। শোনো বৌমা, আমার বন্ধু এসেছে, তুমি ওর জন্য কিছু ভালো খাবার বানাও। এসেছে তো আমি কি করব? এখন যাও, আমার অনেক কাজ পড়ে আছে। ছেলে আর বউয়ের সব কথা শঙ্কর শুনে নেয়। শোনো শঙ্কর, আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে নি বরং। কোনো প্রয়োজন নেই শ্রবণ, আমি সব শুনে নিয়েছি। এই যন্ত্রণা থেকে যদি মুক্তি চাস
তাহলে আমি যেমনটা বলছি সেটাই কর। কি সত্যি সবকিছু ঠিক হতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শ্রবণ কিছুদিন নিজের বন্ধুর বাড়িতে থাকতে যায়। শঙ্করের পরিবার শ্রবণের খাতিরদারি খুব ভালো করে। শোনো শঙ্কর, এখন আমি আমার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু সাথে করে এই চাবিটা নিয়ে যা। এটা থেকে থেকে নিজের আঙ্গুলে গোল গোল করে ঘোরাতে থাকিস, এটাই তোর ভাগ্য বদলে দেবে। এই শোনো, বাবা যখন থেকে নিজের বন্ধুর বাড়ি থেকে এসেছে কিছু একটা অদ্ভুত ব্যবহার করছে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, থেকে থেকে আঙ্গুলে চাবি ঘোরাতে থাকছে। আমায় দাদু বলেছে ওই চাবিটা একটা গুপ্তধনের। আমায় দাদু কালকেই বলেছে। আর যে তার শেষ সময় পর্যন্ত তাকে ভালোভাবে সেবা করবে তাকেই সেই চাবিটা দেবে আর গুপ্তধনের সন্ধানও দিয়ে দেবে। বাবা, আজ আমি তোমার পা টিপে দেব, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক দুঃখ দিয়েছি তোমাকে আজ পর্যন্ত। বাবা, বাবা আমায় ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। আজ থেকে আপনি যা বলবেন সেটাই হবে। আপনি পরিবারের কর্তা, আপনার যা কিছু খেতে ইচ্ছে করবে সেটা আমাকে বলবেন, আমি নিজে আমার নিজের হাতে বানিয়ে আপনাকে খাওয়াবো। একদিন শঙ্কর শ্রাবণের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। তখন সে অনেক পরিবর্তন দেখতে পায়। কাকু, আসুন আসুন। শ্রাবণ, কেমন আছিস? এখন তো ছেলে আর বৌমা তোকে কষ্ট দিচ্ছে না। না না শঙ্কর, সবকিছু তোর জন্য হলো, কিন্তু এমনটা কতদিন চলবে? আমার কাছে কোনো গুপ্তধন নেই, না তার হদিশ আছে। দেখ শ্রাবণ, খারাপের অন্তের জন্য কখনো কখনো ভালোর জন্য মিথ্যে বলতে হয়। সেই দিন থেকেই শ্রাবণের বউ আর ছেলে দুজনেই শুধরে যায়। আর শ্রবণ ওই চাবির সাহায্যে শেষ পর্যন্ত নিজের জীবন খুশির সাথে যাপন করে। জাদু পুকুর। একদা জাসমিন নামের একজন ছোট রাজকুমারী ছিল। সে তার বাবার একমাত্র সন্তান ছিল আর সে বকে গেছিল। সে ভীষণ জেদি ছিল, ভীষণ স্বার্থপর ছিল, ভালো ভালো খাবারের প্রতি তার ভীষণ লোভ ছিল। একদিন এক জাদুকর বাজারের কাছে আসেন তাকে আশীর্বাদ করতে। তিনি তাকে সতর্ক করেন যে তার রাজ্যে একটা জাদু পুকুর আছে। মহারাজ, আমি এসেছি আপনাকে একটা সতর্ক বার্তা দিতে যে এই জাদু পুকুরটা আপনার রাজ্যে কিন্তু আছে, যেটা... সেই সময় ছোট জাসমিন তখন রাজসভার পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখে যে জাদুকর মহারাজের সাথে কথা বলছে। জাদু পুকুরের কথা শুনে সে খুব উত্তেজিত হয়ে যায়। আর সে যেই জাদু পুকুরের কথা শুনল সে তার ঘরের দিকে দৌড় দিল, জাদু পুকুরের কথা পুরো কথাটা ভালো করে না শুনে। আমি অবশ্যই জাদু পুকুরের কাছে যাব আর তার কাছে ভালো ভালো খাবার চাইবো। পরের দিন জাসমিন তাড়াতাড়ি তৈরি হয়ে নিল আর জাদু পুকুরের দিকে যাওয়ার জন্য রওনা দিল। দুপুরে সে কিছু সোনার মোহর পকেটে নিয়ে সেখানে পৌঁছয়। সে অনেক কিছু চাইবে ভাবলো, যেমন সুস্বাদু কেক, আইসক্রিম, হ্যামবার্গার, পিৎজা, ক্রিসপি টার্কি, চকলেটস, কুকিজ, আরও অনেক কিছু। কিন্তু সে যখন পুকুরের সাবধান বাণী পড়ে সে নিরাশ হয়ে যায়। লেখা ছিল, একটা লোক, একটা ইচ্ছে। জাদু পুকুর, আমার ইচ্ছে পূরণ করো। আমার একটা খাবারের পাত্র দাও যা আমাকে খাবার দেবে। হঠাৎ একটা খাবারের পাত্র জাদু পুকুর থেকে উঠে আসে আর একটা ফিসফিসানি শোনা যায়। এই যে তোমার ইচ্ছে, যা তুমি চেয়েছিলে, আমার নির্দেশ পালন করো, না হলে এটা কাজ করবে না। তোমাকে বলতে হবে 3টে জাদু শব্দ, টেং, টং, ট্ওয়াং। তারপর জাদুপাত্র সুস্বাদু খাবার বানাতে শুরু করবে। এ তোমার সমস্ত ভালো খাবারের বাসনা পূরণ করবে। কিন্তু বন্ধ করো পাত্র, বন্ধ করো বলতে ভুলবে না, না হলে এ খাবার বানাতেই থাকবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, সে দেখা যাবে। জাসমিন রাজপ্রাসাদে ফিরে আসে।
সে সেই জাদুপাত্রের ব্যাপারে আর জাদুর মন্ত্রের ব্যাপারে কৌতূহলী হয় আর ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে থাকে, টিং টং ট্যাং, আমি চকলেট কেক আর কোকো পুডিং চাই। জাদু বলে সে পাত্র প্রচুর কেক আর পুডিং তৈরি করতে শুরু করে। জেসমিন ঝাঁপিয়ে পড়ে আর তার যতটা প্রাণে চেয়েছিল খেয়ে ফেলে। দিন বয়ে যেতে লাগে। সে সব ধরনের খাবার বলতে থাকে যা সে মনে মনে ভেবে রেখেছিল। তার ওজন প্রচুর বেড়ে যায়। একদিন রাজা তার সাথে দেখা করতে আসে। তিনি দেখেন যে একটা মোটা বাচ্চা চিকেন লেগ খাচ্ছে। তিনি কাছে গেলেন। তিনি খুব কাছে গিয়ে বুঝতে পারলেন যে সেটা তারই মেয়ে, কিন্তু অবাক হয়ে যান আর অবাক হয়ে গিয়ে বলেন, ও আমার সোনা মেয়ে, তোমার একই চেহারা হয়েছে। বাবা, আমি কিছুদিন আগে জাদু পুকুরে গেছিলাম আর তার কাছ থেকে একটা জাদু খাবার পাত্র নিয়ে এসেছি। গত কয়েকদিন ধরে আমি তার কাছ থেকে যা খেতে চাইছি খাচ্ছি, আর গত রাতে আমি পাত্র থামানোর মন্ত্র পড়তে ভুলে গেছি। রাজা বুঝতে পারে কতটা স্বার্থপর আর লোভী তার মেয়ে। সে কাঁদো কাঁদো রাজকুমারীকে কাছে নেয় আর বলে, সোনা মা, তুমি তো কারুর কথা শোনো না। আমি জানি তুমি জাদুকর যে জাদু পুকুরের সম্বন্ধে বলেছিল তা শুনেছিলে, কিন্তু তুমি তার বলা সব কথা তো শোনোনি। মহারাজ, আমি আপনাকে আপনার রাজ্যের এই জাদু পুকুর সম্বন্ধে সতর্ক করছি। যে পুকুরটা ইচ্ছে পূরণ তো করে, কিন্তু সেই ইচ্ছেটা একটা অভিশাপ হয়ে সবার জীবনে আসে। এটা একটা শয়তান জাদু পুকুর। আমি আপনাকে বলবো এটাকে যত শীঘ্রই পারেন নষ্ট করে দিন। এখন তুমি বুঝতে পারলে তো সোনা মা যে কেন এমনটা হয়েছে। মহারাজ তখন তার প্রহরীদের ডাকলেন আর হুকুম দিলেন, এই পাত্রটা নিয়ে আসো আর আগুনে জ্বালিয়ে দাও। তক্ষুনি প্রহরীরা হুকুম তামিল করে। তারা জ্বলন্ত স্টোভে পাত্রটা ফেলে দেয় আর সেটা জ্বলে ছাই হয়ে অবধি অপেক্ষা করতে থাকে। তারপর রাজকুমারী রোজ ব্যায়াম করতে থাকে। শিগগিরই সে তার আগের চেহারায় ফিরে চলে যায়। তারপরে তারা সুখে শান্তিতে থাকতে থাকে। নীতিকথা, অর্ধেক গল্প শুনে কখনো কিছু করো না। সমাপ্ত। জলপরীর সম্পদ। একদিন সৌমি জলপরী আরাম করে জলে সাঁতার কাটছিল। তখন একটা মাছ তাকে ডাকে, সৌমি জলপরী, সৌমি জলপরী, তুমি কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? তুমি তো খুব চিন্তিত দেখাচ্ছ। হ্যাঁ, আর কি বলি সৌমি, আজকাল একজন জেলে রোজ আসে আর প্রচুর মাছ ধরে নিয়ে চলে যায়। আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা কি করি? তুমি কোনো উপায় বলো, আমাদের সাহায্য করো। ঘাবড়িও না, আজ আসতে দাও জেলেকে, আমি কথা বলবো। সেদিন যখনই জেলে আসে, জলপরী সৌমি তখনই বাইরে এসে যায় আর বলতে শুরু করে, তুমি এত মাছ কেন ধরো? এভাবে তো সমস্ত মাছ মরে যাবে। জেলে বলে, আমি কি করব জলপরি? আমার কাছে শুধু একটাই মাত্র কাজ আছে, যা দিয়ে আমি আমার পরিবারের পালন পোষণ করি। আমায় মাছ তো ধরতেই হবে, তাই না? জেলে ভীষণ গরিব ছিল। তার কাছে না তো টাকা ছিল না কোনো কাজ। সেই জন্য সে রোজ এসে মাছ ধরত। জলপরি, আপনি বলুন, যদি আমি মাছ না ধরি তাহলে আমি আর কি করব? তুমি কি আর কোনো কাজ জানো না? আমি আরও কাজ তো জানি, কিন্তু সেই কাজ করার জন্য টাকা চাই, আর আমি হলাম খুবই গরিব। আমার কাছে তো এত টাকা নেই। জলপরী বুঝতে পারে যে এই জেলে গরিবের জন্যই এই কাজ করে। জলপরী আবার জলে ডুব দেয় আর নিজের ধনসম্পদ থেকে কিছু দামি মুক্তো নিয়ে সেই জেলেকে দিয়ে দেয়। এই নাও, এটা খুব মূল্যবান মুক্তো। একে বেচে তুমি নিজের জমি কিনতে পারো, সেখানে ফসল ফলাতে পারো
আর তোমায় আবার মাছ ধরার কোনো প্রয়োজন পড়বে না। প্রতিজ্ঞা করো তুমি আর কখনো কোনো প্রাণীকে এইভাবে মারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জলপরি। আপনি আমাকে মুক্ত দিয়ে আমাকে বাঁচার নতুন রাস্তা দেখালেন। আজকের পরে আমি কখনো মাছেদের মারব না, আর কখনো এদিকে আসব না। এখন আমি আমার জমিতে ফসল ফলিয়ে নিজের পরিবারের পালন পোষণ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে জেলে জলপরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে আর কখনো আসে না। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment. এক সময় অনেক অনেক আগে একটা অজানা দেশে একটা ছোট্ট গ্রাম ছিল। খুব ছোট, খুব ছোট। ফসল কাটার পরে সবাই উৎসব উদযাপন করছিল, গান বাজনা হচ্ছিল আর মানুষ নাচছিল। গ্রামে অ্যালবার্ট নামের একটা খুবই তাগড়া টাইপের আর আকর্ষক যুবক ছিল, যার সাথে নাচার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সন্ধ্যের দিকে তার নজর একটা যুবতীর ওপর পড়ে। তোমার নাম কি? আমার নাম লুসি। তুমি এখানকার নও, তাই তো? না, তাহলে কোত্থেকে এসেছো তুমি? অনেক দূর থেকে। দুজনেই একে অপরকে জানতো না, কিন্তু একে অন্যের সাথে রাতভর না থেমে তারা নাচতে থাকে আর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। বোধহয় দুজনে একে অপরকে জানতে শুরু করেছিল। কিন্তু তখনই বাইরে থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা যায়। আমায় যেতে হবে। না, তুমি থাকো, সঙ্গীত এখনো বাজছে। চলো আমরা নাচি। হঠাৎ করে ঘরের সব দরজা খুলে যায় আর রাজার সেপাই তলোয়ার আর ঢাল নিয়ে অ্যালবার্ট আর লুসির দিকে এগোতে থাকে। তখন ঘরে থাকা বাকি সবাই নিচে ঝুঁকে পড়ে। এসব কি হচ্ছে? তোমার হাত আমার মেয়ে থেকে দূরে রাখো। সেপাইরা অ্যালবার্টকে লুসির কাছ থেকে দূরে নিয়ে যায় আর তাকে মাটিতে ফেলে দেয়। আর তারপর তারা তাদের তলোয়ার আর ঢাল বর্ষা তার দিকে নিয়ে আসে। বাবা, ওকে কিছু করো না। অ্যালবার্ট কিছু বুঝতে পারছিল না। রাজা জর্জ কি তোমার বাবা? রাজা জর্জ লুসিকে জবাব দেওয়ার সময় দেয় না। সে নিজের আঙ্গুল অ্যালবার্টের নাকের দিকে এগোয় আর বলে, তুমি আমার মেয়ে থেকে দূরে থাকো। কিন্তু আমি তো ওকে বিয়ে করতে চাই। তুমি কি মনে করো যে একজন কৃষকের সাথে আমার মেয়ের বিয়ে দেব? কেন না, আমরা একে অন্যকে ভালোবাসি। বোকা কথাকার। একজন রাজকুমারীর বিয়ে একজন সাধারণ মানুষের সাথে কখনোই হবে না। রাজকুমারীর বিয়ে একজন বড় লোকের সাথে হবে বা কোনো নাইটের সাথে হবে, বুঝতে পারলে? তারপর রাজা জর্জ লুসিকে টেনে নিয়ে দরজা অবধি নিয়ে যায়। হে রাজা, আমি যদি বড় লোক হয়ে যাই তাহলে কি আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো? রাজা জর্জ থামলেন, ফিরে তাকালেন এবং মুচকি হেসে বললেন, আমি তোমাকে বলছি, পুরনো কেল্লার সিন্ধুকে সোনা আর জহরত রাখা আছে। যদি তুমি সেখানে গিয়ে মুকুটের হিরে আমাকে দিতে পারো, তাহলে বাকি সমস্ত সোনা আর জহরত তুমি রাখতে পারবে আর আমার মেয়েকে বিয়েও করতে পারবে। তবে তো আমি নিশ্চয়ই তা করব। দেখা যাক, দেখা যাক। তারপর রাজা জর্জ আর রাজকুমারী ওখান থেকে চলে যায়। ঘরটা পুরো নিস্তব্ধ হয়ে যায়, কারোর মুখে কোনো কথা থাকে না। সবার চোখ অ্যালবার্টকে দেখতে থাকে। সবাই আমাকে দেখছো কেন? তোমার কি ধারণা আছে যে তুমি কি করেছো? কি তুমি কি জানো রাজা জর্জ তোমাকে পুরনো কেল্লা কেন যেতে বলছে? কেন? কারণ সেখানে একটা ড্রাগন থাকে। একটা ড্রাগন? রাজা জর্জ আমাকে শাহী গুপ্তধন আনতে কেন পাঠাবে যখন উনি জানেন যে ওখানে একজন ড্রাগন থাকে? কেননা উনি চান না যে তুমি তার মেয়েকে বিয়ে করো। সে চায় যে ড্রাগন তোমাকে আগুনে ঝলসে দিক। অ্যালবার্ট দরজার দিকে এগিয়ে যায়। আমি পরোয়া করি না, আমি লুসিকে চাই আর তাকে বিয়ে করার জন্য আমি সমস্ত চেষ্টা করব, তাতে আমার প্রাণই চলে যাক। অ্যালবার্ট বোধহয় বেশি চালাক ছিল না, কিন্তু তার লক্ষ্য খুব স্থির ছিল। এর পরের দিন অ্যালবার্ট পুরনো কেল্লার দিকে এগোতে থাকলো। তারপর সে বুঝতে পারে সেখানে অবধি পৌঁছানো খুব সহজ নয়। সেটা 1000 মাইল দূরে ছিল আর রাস্তায় সাংঘাতিক বরফের নদী ছিল। আমার কাছে গরম কাপড় যদিও নেই, তবু আমাকে চলতে হবে আগে।
বরফের নদী পার করতে করতে সে ঠান্ডায় জমে গেল। সত্যি অ্যালবার্ট খুব চালাক ছিল না। যখন সে নদীর অন্যদিকে পৌঁছলো, সে পড়ে গেল আর অনেক উঁচু থেকে গড়গড় করে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে তার চোট লাগে। বরফের নদীতে পড়ে যাওয়ার জন্য সে চোখ খুলতে পারছিল না। যখন অ্যালবার্ট বুঝতে পারছিল যে সে ঠান্ডায় আর নদীতে ডুবে মরতে চলেছে, তখন বরফের নদী হঠাৎ করে জোরে জোরে বইতে শুরু করলো। আরে না, ড্রাগনকে মারার জন্য আমি তলোয়ার নিয়ে এসেছিলাম, সেটা হারিয়ে গেছে। এখন ড্রাগনের সাথে লড়ার মতো আমার কাছে কোনো অস্ত্রই নেই। কিছুক্ষণ পরে সে সাঁতরে ডুবে যাওয়া থেকে বেঁচে যায়। সে নদীর অন্যদিকে সাঁতরে পার হয়ে যায় আর লাফিয়ে ডাঙায় উঠে যায়। এখন আমি কেল্লার উঁচু দেওয়াল দেখতে পাচ্ছি। সে ড্রাগনের নিঃশ্বাসে ঘাস জ্বলে গেছে দেখতে পায়। আর সেই কালো আর ভয়ঙ্কর ড্রাগনের হঠাৎ করে অ্যালবার্ট ড্রাগনের বিশাল পাখনা নড়ার আর একটা ভয়ঙ্কর ড্রাগনের বিশাল পায়ের আওয়াজ শুনতে পায়। আমাকে কাঠের এই খোলের মধ্যে লুকাতে হবে। কাঠে আগুন লেগে যায়, কিন্তু অ্যালবার্টের কিচ্ছু হয় না। সে ভেতরে বেশ গরম অনুভব করছিল। ড্রাগনের পাখনার আওয়াজ বন্ধ না হওয়া পর্যন্ত আমার এখানেই থাকা উচিত। সে সেই কাঠের ভেতর থেকে বাইরে আসে আর সেটাকে জ্বলতে দেখে আর ভাবতে থাকে যে সে আগুনে ঝলসে না গিয়ে কিভাবে ড্রাগনকে বোকা বানিয়ে গুপ্তধনের কাছে পৌঁছে যায়। আমাকে ড্রাগনের বাসাটা খুঁজে বের করতে হবে। এক মিনিট, সে এখানে কেন? ওটা তো সিন্ধুক যেখানে রাজা জর্জের গুপ্তধন রাখা আছে। তারপর অ্যালবার্ট পাশের একটা ক্ষেত থেকে একটা কাকাতুয়া নিয়ে আসে। অন্ধকার রাতে সে কাকাতুয়াকে কেল্লার ভেতরে নিয়ে যায় আর তাকে সিন্ধুকের সামনের দেওয়ালে রেখে দেয়, যাতে ড্রাগনটা সহজেই দেখতে পায়। এটা কি পিঁপে? আচ্ছা, এই পিঁপের ঢাকনা কেটে একে ড্রাগনের যতটা কাছে নিয়ে যেতে পারবো আমি নিয়ে যাব। তারপর সে পিপের ওপরে ওঠে আর তারপরে ওর মধ্যে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে পায়ের শব্দে তার ঘুম ভেঙে যায়। যা ভেবেছিল, ড্রাগন জেগে উঠল আর ভাবলো যে কেল্লার দেওয়ালে কাকাতুয়া নয় কোনো মানুষ আছে। সে কাকাতুয়ার দিকে উড়ে যায়। এখন ড্রাগন আমাকে দেখতেই পাচ্ছে না। আমি এখন জলদি পিপের বাইরে এসে পিপেটাকে গুপ্তধন অব্দি নিয়ে যাই। সে পিপেকে গুপ্তধনের দিকে নিয়ে যাচ্ছিল আর অন্যদিকে কাকাতুয়া ঝলসে যাচ্ছিল। তারপর সে বাইরে বেরিয়ে চিৎকার করে, হেই ড্রাগন, এইদিকে দেখো, এসে আমাকে ধরো। এটা শুনে ড্রাগন দ্রুত ঘোরে আর দ্রুত উড়ে গুপ্তধনের কাছে আসে। ততক্ষণে অ্যালবার্ট তার নজর থেকে দূরে চলে গিয়েছিল। যখন ড্রাগন এসে নিজের মাথা গুপ্তধনের দরজা দিয়ে গলিয়ে দেয়, তখন অ্যালবার্ট ড্রাগনের মাথার ওপরে পিপে দিয়ে ঢেকে দেয়। যখন ড্রাগন আগুন ছোড়ে, তখন পিপের মধ্যে আগুনটা ঘুরতে থাকে আর ড্রাগন নিজেই তাতে ঝলসে যায়। দারুণ ব্যাপার, বিশ্বাসই হচ্ছে না যেটা কাজ করে গেছে। আমি বাড়ি ফিরে রাজা জর্জকে জিজ্ঞাসা করব যে আমি কি রাজকুমারী লুসিকে এবার বিয়ে করতে পারি। সে রাজা জর্জের রাজ দরবারে পৌঁছে যায়। সিপাহীদের কাঠের বাক্সে গুপ্তধন নিয়ে আসার জন্য বলে। অ্যালবার্ট রাজাকে মুকুটের হিরে দেখায়। আমি ড্রাগনকে মেরেছি, এখন আমি খুব ধনী ব্যক্তি। সেই সময় রাজকুমারী লুসি এসে অ্যালবার্টকে জড়িয়ে ধরে। আমার জন্য এত কিছু করার জন্য অনেক ধন্যবাদ। তাই অনেক চালাক না হয়েও অ্যালবার্ট রাজকুমারীকে বিয়ে করে, যাকে সে ভালোবেসেছিল। আর সে অনেক ধন সম্পত্তি পায় আর একটা পুরনো কেল্লা, আর তারা সবাই হাসি খুশিতে জীবন কাটায়। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment. দ্য ম্যাজিক্যাল অ্যাপল ট্রি। একদা এক সময়, যখন পরী আর রাজাদের সময় টিউন নামের একজন স্বার্থপর মানুষ থাকত, যার 3টে মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল মনু, কারণ ওর একটাই চোখ ছিল। দ্বিতীয় জনের নাম ছিল স্টিরিও, কারণ ও সাধারণ ছিল। আর তৃতীয় ডলবি, কারণ ওর 3টে চোখ ছিল। যেহেতু দ্বিতীয় মেয়েটি দেখতে খুবই সাধারণ ছিল, তাই তার বোনটাকে হ্যাঁটা করত, আর তাদের বাবাও তার প্রতি বিরূপ ছিল।
তাকে পরার জন্য পুরনো কাপড় দেওয়া হতো। সকলের বেঁচে যাওয়া খাবারই তার ভাগ্যে যুক্ত। একবার এমন হলো যে স্টিরিওকে জঙ্গলে ছাগল চড়ানোর জন্য নিয়ে যেতে হলো। তার খুব খিদে পেয়েছিল। তার বোন তাকে খুব কম খাবার দিয়েছিল। সে একটা পাহাড়ের ওপরে বসে কাঁদতে শুরু করলো। সেখানে তখন একজন ভালো জাদুকরী আসে। তুমি কেন কাঁদছো স্টিরিও? কারণ সাধারণ মানুষের মতো আমার দুটো চোখ আছে, সেজন্য আমার বাবা আর আমার বোনের আমাকে ঘৃণা করে আর আমাকে ঠিক করে খেতেও দেয় না। আজ আমাকে এত কম খাবার দিয়েছে যে আমার এখনো খিদে পাচ্ছে। আমি তোমার ছাগলকে একটা জাদু ছাগলে পরিণত করব। তারপর প্রত্যেকবার যখনই তুমি তোমার ছোট কালো ছাগলকে বলবে যে ছোট ছাগল খেতে দাও, আমার খিদে মিটিয়ে দাও, তখনই ছাগলটা নাচতে শুরু করে দেবে আর তোমার সামনে খাবার ভরা টেবিল এসে যাবে। তার থেকে তুমি যত খুশি খেতে পারো। আর যখন তোমার পেট ভরে যাবে তখন তোমাকে বলতে হবে, ছোট্ট ছাগল এবার থেমে যাও, পেট ভরে গেছে, এবার খাবার নিয়ে নাও। এটা বলে জাদুকর অদৃশ্য হয়ে যায় আর স্টিরিও গান করতে থাকে, ছোট্ট ছাগল খেতে দাও, আমার খিদে মিটিয়ে দাও। তখনই ছোট ছাগল নাচতে শুরু করে আর নানা ধরনের সুস্বাদু খাবারে ভরা একটা টেবিল সামনে এসে যায়। স্টিরিও খেতে শুরু করে আর যখন তার পেট ভরে যায় তখন সে বলে, ছোট্ট ছাগল এবার থেমে যাও, পেট ভরে গেছে, এবার খাবার নিয়ে নাও। আর সবকিছু তখনই গায়েব হয়ে গেল। সন্ধে হতেই সে নিজের ছাগলদের নিয়ে ঘরে পৌঁছয় আর একটা মাটির থালা দেখতে পায় যে তার বোনেরা তার জন্য রেখেছিল, যেখানে তাদের উচ্ছিষ্ট খাবার ছিল। সে খাবার ছোঁয়ে না। 1-2 দিন বোনেরা ব্যাপারটা গুরুত্ব দেয় না, কিন্তু যখন তৃতীয় দিনেও সে একই কাজ করে তখন তারা চমকে যায় আর তারা বলা বলি করে, স্টিরিওর ব্যাপারটা কিছু গন্ডগোল আছে, ও 2-2বার খাবার খায়নি। আমরা ওর জন্য যা কিছু রেখেছি ও সেটাতে হাতও দেয়নি, ও খাবারের জন্য কোনো জোগাড় নিশ্চয় করেছে। সেই জন্য তারা ঠিক করে যে মনও তার সাথে যাবে। তখন তারা ছাগলগুলোকে চড়তে ছেড়ে দেবে। তখন মনও খেয়াল রাখবে যে স্টিরিওর কাছে কে আসছে আর তাকে খাবার আর জল কে দিচ্ছে। যখন স্টিরিও বেরোতে যাচ্ছিল তখন মনু ওকে বলে যে সেও তার সাথে আসবে আর দেখবে যে সে ছাগলদের ঠিক করে খেয়াল রাখে কিনা। স্টিরিও বুঝতে পারে যে তার বোন এটা কেন করতে চাইছে। সে ছাগলদের খুব ভালো ঘাসের কাছে নিয়ে যায় আর বলে, এসো মনু, বসো, আমি তোমাকে বরং গান শোনাই। মনু বসে পড়ে। রোদে অনেক দূর চলার জন্য সে ক্লান্ত হয়ে যায়। স্টিরিও নিজের বোনের একেবারে গভীর নিদ্রায় না যাওয়া পর্যন্ত গাইতে থাকে। তখন সে গভীর নিদ্রায় ছিল। সে টেবিল আনায় আর খাবার খেয়ে নেয়। যখন মনোর ঘুম ভাঙে ততক্ষণে টেবিল গায়েব হয়ে গেছিল। সে তার বোনকে বলে, চলো এবার আমরা ঘরে যাই। তারপর তারা দুজনে ঘরে পৌঁছয় আর তার বাবাও দেখে যে স্টিরিও ঘরের খাবার ছুঁয়েও দেখে না। তখন বাবা মনোকে জিজ্ঞাসা করে যে সেখানে কি দেখেছে, আর মনো স্বীকার করে যে সে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন বাবা তার অন্য মেয়ে ডলবিকে স্টিরিওর সাথে যেতে বলে। সেজন্য ডলবি তার বোনকে বলে যে সে তার সাথে আজকে যাবে। কিন্তু স্টিরিও তার মতলব বুঝতে পারে আর ছাগলদের সব থেকে সুন্দর জায়গায় ঘাস খেতে নিয়ে যায়। তারপর সে নিজের বোনকে বসায় আর গান গাইবে বলে। ডলবি তার কথা মেনে নেয়। স্টিরিও আগের মতোই গান গাইতে শুরু করে। ধীরে ধীরে ডলবি তার দুটো চোখ বন্ধ করে নেয় আর শুয়ে পড়ে, কিন্তু তার তৃতীয় চোখ খোলা ছিল। ডলবি চালাকি করে সেটাকেও বন্ধ করে দেয় আর শোয়ার ভান করে পড়ে থাকে। কিন্তু সে দেখতে থাকে। স্টিরিওর মনে হয় আর কোনো ভয় নেই। সেই জন্য সে জাদুমন্ত্র পড়তে শুরু করে। ডলবি সব কিছু দেখে নেয় আর পরে স্টিরিও তাকে এসে জাগায় আর বলে, চল এবার ঘরে ফিরে যাই। ডলবি যখন ঘরে পৌঁছায় তখন সে তার বাবাকে বলে যে সে জানে যে স্টিরিও কেন তাদের উচ্ছিষ্ট খাবার আর খায় না। তখন বাবা খুব রেগে যায় আর একটা ছুরি দিয়ে ছাগলটাকে মেরে ফেলে।
স্টিরিও সেটা দেখতে পেয়ে খুব দুঃখী হয়। সে জায়গায় চলে যায় আর খুব কাঁদতে শুরু করে। হঠাৎ সে ভালো জাদুকরি তার সামনে আবার চলে আসে। সে কাঁদে কেন জিজ্ঞাসা করে। সে সব কিছু বলে দেয়। স্টেরিও নিজের বোনেদের কাছে হাত জোর করে ওই ছাগলের দেহাবশেষ নিয়ে নাও আর ঘরের দরজার সামনে মাটিতে পুঁতে ফেলো। তারপর দেখো তোমার ভাগ্য বদলে যাবে। এটা বলে সে জাদুকরি অদৃশ্য হয়ে যায়। স্টিরিও ঘরে যায় আর নিজের বোনেদের গিয়ে বলে, আমার সোনা বোনেরা, আমাকে মৃত ছাগলের শরীরের কিছু অংশ দাও। আমার আর কিচ্ছু চাই না, আমায় ওর মৃতদেহ দিয়ে দাও। বোনেরা বোকার মতো তাকে মৃতদেহ দিয়ে দেয় আর সে চুপচাপ তাকে দরজার কাছে পুঁতে দেয়। পরের দিন সে দরজার কাছে একটা খুব সুন্দর গাছ দেখতে পায় আর তারপর দেখে যে সেটাতে রূপোর পাতা ছিল আর সোনার আপেল ঝুলছিল। আর বাবা সেটা দেখতে পেয়ে মনোকে কয়েকটা আপেল পাড়তে বলল। মনো গাছে চড়ে আর একটা শাখাকে আপেল পাড়ার জন্য নিজের দিকে টানে, কিন্তু সে শাখাটা ওর হাতের নাগালের বাইরে চলে যায়। শেষে সে ক্লান্ত হয়ে হার মেনে নেয়। তারপর বাবা ডলবিকে একই কাজ করতে পাঠায়, কিন্তু সেই একই ঘটনা ঘটে। শেষে বাবা এতই ব্যস্ত হয়ে পড়ে যে সে নিজেই গাছে চড়ে বসে, কিন্তু সে নিজেও সফল হতে পারে না। এবার স্টিরিও চেষ্টা করবে ভাবে, সেই জন্য সে গাছের ডালে চড়ে আর সে ডালকে ছুঁতেই সোনালি আপেল তার কোলে পড়তে শুরু করে আর তার কোল আপেলে ভরে ওঠে। বাবা তার হাত থেকে সব আপেল ছিনিয়ে নেয়। একদিন সকালে 3 বোন গাছের নিচে দাঁড়িয়েছিল। তখনই দূর থেকে একজন জোয়ান সেপাই তাদের দিকে ঘোড়া ছুটিয়ে আসতে থাকে। তুমি দূরে সরে যাও স্টিরিও, যাতে তোমার জন্য আমাদের লজ্জায় না পড়তে হয়। আর তারা তাকে একটা খালি ট্যাঙ্কি ছিল যেখানে কিছু সোনালি আপেল পড়েছিল তার মধ্যে লুকিয়ে দেয়। শীঘ্রই সে সিপাই সেখানে এসে যায় আর সে সেই জাদু গাছের তারিফ করার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। সে জিজ্ঞাসা করে যে গাছের মালিক এই মুহূর্তে কে, কেননা তার সেই গাছের একটা ডাল চাই। মনো আর ডলবি বলে যে গাছটা তাদেরই আর তারা সেপাইয়ের জন্য একটা ভালো ডাল টানার খুব চেষ্টা করে, কিন্তু যেই তারা তাদের ছোঁয় শাখা আর ফল দূরে সরে যায়। এটা খুবই অদ্ভুত ব্যাপার যে এই গাছটা আপনাদের হয়েও আপনারা এর একটা ডালও ভাঙতে পাচ্ছেন না। যখন তারা কথা বলছিল তখন স্টেরিও ট্যাঙ্কির ভেতর থেকে একটা সোনালি আপেল ছুঁড়ে দেয়, যেটা সিপাইয়ের পায়ের কাছে গিয়ে থেমে যায়। আপেল দেখে সে চমকে যায় আর জিজ্ঞাসা করে যে এটা কোথা থেকে এলো। মনো আর ডলবি বলে যে আমাদের আরেকজন বোন আছে, কিন্তু আমরা তাকে বাইরে না আসার জন্য ধমকেছিলাম, কিন্তু সেপাই নিজেই তার কাছে আসতে বলে। এই তুমি এদিকে এসো। স্টিরিও তখনই তার সামনে চলে আসে। সিপাই তার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় আর সে বলে, আরে বাহ, তোমার মতো সুন্দরী আমি তো আজ পর্যন্ত দেখিনি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। আমার একটা শর্ত আছে, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, কেননা এখানে আমি খিদে আর তৃষ্ণায় কাতর হয়ে থাকি আর সকাল থেকে বিকেল পর্যন্ত খুব কষ্টে থাকি আমি। আমাকে বাঁচাও, আমাকে নিয়ে চলো। এটা শুনেই সেপাই তাকে নিজের ঘোড়ার উপরে বসিয়ে নিজের ঘরে নিজের বাবার মহলে নিয়ে যায় আর তারপর দুজনে বিয়ে করে নেয়। খুব ধুমধাম করে বিয়ে হয়। ওই গাছটা এখনো স্টেরিওরই আছে। ও ছাড়া অন্য কেউ সেই গাছকে না ছুঁতে পারে না কাটতে পারে। সমাপ্ত।